প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, কয়দিনের ভিডিওতে আমি যে আলোচনা করেছি, যারা ভিডিওটি শুনেছেন তারই রেশ ধরে আমার আজকের আলোচনা। বন্ধুগণ, এখন বাংলাদেশে একটাই মাত্র প্রশ্ন, সবার মুখে একই কথা, যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে। সোশ্যাল মিডিয়া দেশি এবং বিদেশি, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের প্রতিটি সোশ্যাল মিডিয়ার যে খবর, সেখানে নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন। কোনো মিডিয়া বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তিনি আমেরিকার ডিপ স্টেটের প্রতিনিধি, যে কোনো মূল্যের বিনিময়ে যে কোনোভাবে হোক না কেন ডিপ স্টেটের ফর্মুলা অনুযায়ী নির্বাচন তিনি তুলে নেবেন এবং এ বিষয়ে তাকে সর্বত্রভাবে সহযোগিতা করবে জামাত ইসলাম, এনসিপি এবং জামাতের অনুগামী যে সমস্ত জঙ্গি বাহিনী রয়েছে তারা। বন্ধুগণ, এর মধ্যে আমরা আবার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভাষণ শুনেছি এপিতে। তিনি ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে অনেক কথাই বলেছেন এবং এপির সাক্ষাৎকার তো খুব সহজ একটা বিষয় নয়। একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি মাধ্যমগুলোর সঙ্গে যে সমস্ত সাক্ষাৎকার দিয়েছেন, আন্তর্জাতিকভাবে সেগুলো অত্যন্ত গুরুত্ব বহন করেছে। এপির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আবারও বলেছেন, যা বলেছেন তাতে নির্বাচন গোল্লাই যাবে, অর্থাৎ 12 তারিখে নির্বাচন কোনোভাবে হবে না। আর যদিও ইউনূস সাহেব তার ফর্মুলা অনুসারে এই পেটোয়া বাহিনীর সহযোগিতায় কোনো রকম একটা নির্বাচন তুলে নেন, তাহলে সেটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক আদালতে তা গ্রহণযোগ্য হবে না, জাতিসংঘ সেটা গ্রহণ করবে না এবং সে সরকার টেকসই সরকার হবে না, সেটা অচিরেই ভেঙে পড়বে। অন্যদিকে দেখা যাচ্ছে নির্বাচন পণ্ড হওয়ার অনেকগুলো আলামত ইতিমধ্যে আমরা অনুভব করছি, সেটা ভারতকেন্দ্রিক। যেমন আমেরিকাকে সম্পূর্ণরূপে টেক্কা মেরে ভারত সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে, যেটাকে ইউরোপিয়ান ইউনিয়ন বলে, ইউরোপের বড় বড় শক্তিশালী দেশগুলো যে ইউনিয়নের সঙ্গে জড়িত এবং যে ইউনিয়ন তাদের ইউরো নামক একটা আলাদা নোট চালু করেছে, তার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। ডলারের ক্ষেত্রে তাদের প্রয়োজন হয় না। আমেরিকা যখন একের পর এক বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে ট্যারিফ চাপিয়ে বসল, তখন ভারত সম্পূর্ণরূপে নতুন পলিসি করে আমেরিকার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিলেন একরকম। এই সুযোগটাই গ্রহণ করল ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ, কারণ ইউরোপীয় ইউনিয়নের উপরও আমেরিকা প্রায় 10% ট্যারিফ জুড়ে দেওয়ার ভয় দেখিয়েছে এবং একথায় আমেরিকা বলেছে তো দিন ধরে, ইউরোপকে রক্ষার জন্য নেটো বাহিনীকে যে টাকা দিয়ে আসছিল আমেরিকা, তা আমেরিকা বন্ধ করে দেওয়ার পথে। তারপর ভেনেজুয়েলা যে কাণ্ডটা ট্রাম্প সাহেব ঘটিয়েছে, তাতে করে ইউরোপীয় ইউনিয়নগুলো ভয় পেয়ে গেছে। ইতিমধ্যে ট্রাম্পের আর একটা ঘোষণা,
গ্রিনল্যান্ডকে সে দখল করে নেবে, কারণ এই গ্রিনল্যান্ডে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, সেটা এখন ডেনমার্কের অধীনে রয়েছে। তো ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার এই অত্যাচার আর বিশেষ করে ট্রাম্পের এই একরোখা পাগলামি সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে নারাজ, তাই তারা বর্তমানে উঠতি শক্তিশালী দেশ ভারতকে বেছে নিয়ে সেখানে এসে তারা বিশাল একটা বাণিজ্যিক ডিল সম্পাদন করেছে, এবং এই বাণিজ্যিক ডিলটাকে বলা হচ্ছে মাদার অফ অল ট্রেড। সমস্ত বাণিজ্য চুক্তির মাদার হচ্ছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে। এর সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বোধহয় আরেকটা উদ্যোগ নিতে যাচ্ছে, যেটা এর মধ্যে কিছুটা প্রকাশ হয়েছে, যে এইবার ভারতকে ইউরোপীয় ইউনিয়ন চাপ দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য তারা বানাবে। তো এখন যদি ভারত প্রায় পৃথিবীর চতুর্থ মহাশক্তি, অর্থনৈতিক ক্ষেত্রে প্রায় তৃতীয় স্থানে অবস্থান করছে, সে যদি আজকে জাতির নিরাপত্তা পরিষদের সদস্য হয়, তাহলে বিশ্বের বহু কিছু ভারতের হাতে এসে যাবে, এবং ভারতবর্ষ আমেরিকা, রাশিয়া, চায়নার সঙ্গে সেও বিশ্ব নেতার গুরুদায়িত্ব বহন করবে। এতে বাংলাদেশের কী লাভ ক্ষতি? বাংলাদেশ তো কোনো লাভই নয়, বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ এই ইউরোপীয় ইউনিয়নে যারা 27-28টা দেশ রয়েছে, তারাই ছিল বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সবচেয়ে বড় ক্রেতা। এখন তারা কি করবে? ভারতের এই চুক্তি বলে, যেটা ট্রেড চুক্তি হলো, যাকে মাদার অফ অল ট্রেড বলা হচ্ছে, সেই চুক্তির বলে ভারত থেকে সমস্ত গার্মেন্ট তারা আমদানি করবে। কাজে বাংলাদেশের একমাত্র শিল্প যে গার্মেন্ট ছিল, ইউনূস সাহেব এবং তার এই অন্তর্বর্তী সরকার তাদের পলিসির জন্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলার 18 কোটি জনগণকে পথে বসিয়ে দিল। কীভাবে শুনুন আর একটু বলি। ভারত থেকে সুতা আনা হতো, বাংলাদেশে যে সুতা আমাদের হয় তার থেকে ভারতীয় সুতার মান অনেক ভালো এবং দামে কম, সেটাই সমস্ত গার্মেন্ট শিল্পে ব্যবহার করা হতো। ইউনূস সাহেবের সরকার ঘোষণা করলেন ভারত থেকে আর সুতা নেওয়া হবে না। তারা মনে করলো যে ভারত থেকে যদি সুতা আমদানি আমরা না করি, ভারত বুঝি বিশাল লোকসানের সম্মুখীন হয়ে তারা না খেয়ে মরেই যাবে। কিন্তু ভারতের যে কত চ্যানেল সারা পৃথিবী রয়েছে, এই বাংলাদেশের উজবুক ইউনূস সরকার সেটা বুঝতেই পারেনি। এখন বাংলাদেশের সুতার কাজ চলছে না, আমাদের সুতার যে কারখানাগুলো রয়েছে সুতা সাপ্লাই দিতে পারছে না গার্মেন্টগুলোকে, এবং ইতিমধ্যে সমস্ত কারখানার মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করেছে র মেটেরিয়ালসের অভাবে। তাহলে কি হলো? গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে না? সুতা যদি আমদানি না হয়, সুতা কারখানার মালিকরা যদি তাদের কারখানা বন্ধ করে দেয়, তাহলে গার্মেন্ট কী দিয়ে হবে? কী উৎপাদন হবে? আর বিদেশের কাছে যেটাই ছিল আমাদের 1 নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনের শিল্প, সেটা শেষ হয়ে গেল। এইভাবে শেষ করে দিল ইউনূস সরকার। এদিকে দেশে একটা শান্তি শৃঙ্খলা আনার জন্য আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার তিনি একটা চিন্তাভাবনা করেছিলেন। তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ক্যাঁচকলা হইল, তার কথা শুনেছে ইউনূস সরকার। তাহলে বোঝা যাচ্ছে যে ইউনূস সরকারের উপরে তার কোনো এখতিয়ারই নাই। তিনি যে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের সমস্ত জনগণের জানমালের নিরাপত্তা তিনি নিলেন, কোথায়? ইউনূস সাহেব তার কথা শুনছে না। কেন শুনছে না? কারণ ইউনূস সাহেবের পেছনে অনেক বড় শক্তি হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের এই কর্ণধাররা। কাজেই ইউনূস সাহেব এই যে 12 তারিখের নির্বাচন, এটা উপরে আর সেনাবাহিনী প্রধানের
কোনোই কর্তৃত্ব আছে বলে আমাদের মনে হচ্ছে না। তারপরে আজকে যে বড় একটা আশা করে 17 বছর পর বিএনপির প্রধান এখন যিনি তারেক রহমান দেশে ফিরে আসলেন, কী হবে বিএনপি দলের? মনে হচ্ছে সেই যে -2 ফর্মুলা আওয়ামী লীগকে তো বাদ দেওয়া হয়েছে, এবার বোধহয় বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন ঘরে তুলবে ইউনূস সরকার এবং তার পেটোয়া বাহিনী। কাজে বিএনপিও ক্ষমতায় আসার বিষয়ে দারুণভাবে অনিশ্চিত হয়ে গেছে এবং আমরা মনে করছি দুটো পথ এখন খোলা আছে। একটা হচ্ছে পারিপার্শ্বিক যে অবস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সূত্রগুলো আমরা যে তথ্যগুলো পাচ্ছি, তাতে হয় নির্বাচন 12 তারিখে নির্বাচন বানচাল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, নতুবা যে কোনো মূল্যে ইউনূস সাহেব সেই নির্বাচন তুলে নিয়ে তিনি তার সরকারকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবেন। এখন এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে বাংলাদেশের আপামর জনগণের উপর। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের নেত্রী অনুরোধ জানিয়েছেন বারবার যে কোনো মূল্যে এই নির্বাচন বয়কট করতে হবে। তবে একটা আলামত বাংলাদেশ সংখ্যালঘুদের পক্ষ থেকে ইতিমধ্যে সামনে এসেছে। বাংলাদেশের সংখ্যালঘুরা তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এই চক্রান্তমূলক নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, তারা ভোট দিতে আসবে না। এটা একটা অত্যন্ত শুভ লক্ষণ। আমি এই জন্য বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোনো ভয় করবেন না, এগিয়ে যান, এই নির্বাচনকে বয়কট বয়কট বয়কট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।